মুখুজ্জে বাড়িতে সেদিন এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান, হরেন মুখুজ্জের বিয়ে হচ্ছে, অন্যদিকে এক চাপা ভয়, এক অশুভ আশঙ্কার কালো মেঘ যেন বাড়ির আনাচে কানাচে উঁকি দিচ্ছে। হরেন মুখুজ্জে বাড়ির একমাত্র ছেলে, যাকে নিয়ে পরিবারের স্বপ্ন অনেক। ছাতিমগঞ্জ গ্রাম থেকে মাইলখানেক দূরে প্রতিবেশী গ্রাম বিলাসপুরের শেষ প্রান্তে শ্যামচরণ অধিকারীর একমাত্র মেয়ে মালিনীকে সে বিয়ে করতে চলেছে। এই বিয়ের জন্য কত অপেক্ষাই না করতে হয়েছে। জ্যোতিষী বলেছিলেন রাশিফলে নাকি কড়া দোষ ছিল, বহু কাঠখড় পুড়িয়ে তবে এই সম্বন্ধ ঠিক হলো। গ্রামের সবাই বলা বলি করছিল, হ্যাঁ, মুখুজ্জে বাড়ির ছেলের বিয়েতে আর দেরি নেই। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। সুখে শান্তিতে বিয়ে মিটে গেলেই তো আর গল্প হয় না, তাই না? সমস্যা যেন প্রথম দিন থেকেই তার ডালপালা মেলতে শুরু করেছিল। বিয়ের দিন সকালে যখন বিয়ের সানাই বাজছে, উলুধ্বনি হচ্ছে, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। হরেনের মা বকুল রানী দেবী, যিনি ছেলেকে আশীর্বাদ করার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। তার হাতের আলতার বাটি সশব্দে মেঝেতে আছড়ে পড়ল, আর টকটকে লাল আলতা ছড়িয়ে গেল বাড়ির উঠোন জুড়ে। মনে হলো যেন এক বাটি তাজা রক্ত কেউ ছিটকে দিয়েছে মুখুজ্জে বাড়ির বুকে। স্তব্ধ হয়ে গেল চারদিক, সানাই থেমে গেল, উলুধ্বনিও থমকে গেল। গ্রামের মহিলার মধ্যে কেউ ফিসফিস করে বলল, আরে আরে, অশুভ লক্ষণ, এই বিয়েতে অমঙ্গল হবে দেখবি। বিয়ের আগে রক্ত দেখা ভালো নয়, মা লক্ষ্মী যে রুষ্ট হবেন। আবার সে বলল। বকুল রানী দেবীকে ধরাধরি করে তোলা হলো। এতক্ষণে হরেনের বাবা নবীনচন্দ্র মুখুজ্জে দৃঢ় কণ্ঠে বললেন, ছি ছি ছি, এসব এসব কি অলক্ষণে কথা বলছো তোমরা? সামান্য পা পিছলে যাওয়া, দীর্ঘ এত বছর পর আমার ছেলের বিয়ে হচ্ছে, কোনো কুসংস্কারে আমি আর এই শুভ কাজ থামাবো না। নবীনচন্দ্রের গলার স্বরে এক দৃঢ়তা ছিল, যা সবাইকে চুপ করিয়ে দিল। অগত্যা সব রকম অশুভ ইঙ্গিত উপেক্ষা করে তারা বিয়ের মণ্ডপের উদ্দেশ্যে রওনা হলেন। বরযাত্রীর দল বেশ বড়সড়। গ্রামের ৮-১০ জন জোয়ান ছেলে, হরেন কাকা, পিসেমশাই, কয়েকজন প্রতিবেশী, সবাই মিলে কোলাহল করতে করতে চলছিল। গ্রামের রাস্তাগুলো তখনও পুরোপুরি পাকা হয়নি। মেঠো পথ ধরে কখনো ক্ষেতের পাশ দিয়ে, আবার কখনো ঘন জঙ্গলের পাশ দিয়ে চলে গেছে বিলাসপুরের রাস্তা। গ্রামের বিয়ের এটাই রীতি। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, আকাশে অল্প অল্প মেঘ। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়ার প্রস্তুতি নিচ্ছে। সানাইয়ের সুর ভেসে আসছিল, তার সাথে বাজছিল ঢাকের আওয়াজ। বরযাত্রীরা হাততালি দিয়ে নাচতে নাচতে যাচ্ছিল। তাদের উন্মত্ত উল্লাস আর হাসিতে চারপাশের নিস্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। হরেন পালকিতে বসেছিল, তার মনটা অবশ্য একটু ভার ভার। মায়ের পড়ে যাওয়াটা সে কিছুতেই ভুলে উঠতে পারছিল না। তার মনে হচ্ছিল সত্যিই কি কিছু অশুভ ঘটতে চলেছে, কিন্তু বাবার দৃঢ়তা তাকে আশ্বস্ত করেছিল। সে মন থেকে এইসব ঝেড়ে ফেলার চেষ্টা করল। বরযাত্রীরা এবার প্রবেশ করল এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পথে। গ্রামের সবচেয়ে নির্জন এবং কিছুটা ভুতুরে বলে পরিচিত এই রাস্তাটা। চারপাশে গাছগুলো এত উঁচু যে দিনের বেলায়ও সূর্যের আলো খুব একটা পৌঁছয় না।
ঘন পাতার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছিল মাটির ওপর। ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে শেয়ালের দূর থেকে ভেসে আসা ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। এই পরিবেশে বরযাত্রীদের উচ্চ কোলাহল এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। হঠাৎ সানাইয়ের সুরটা কেমন যেন কর্কশ হয়ে উঠল। ঢাকের বাদ্যি এক অদ্ভুত বিশৃঙ্খল তালে বাজতে শুরু করলো। কিছু একটা হয়েছে, সবাই বুঝতে পারল। আহা, কি হলো রে? এই, কে ঢাক বাজাচ্ছিস? হ্যাঁ, ঠিক করে বাজাচ্ছিস না কেন? ঠিক করে বাজা। কিন্তু সমস্যাটা ঢাক বা সানাইয়ের ছিল না। তারা দেখতে পেল তাদের ঠিক সামনে পথের মাঝখানে কিছু একটা পড়ে আছে। প্রথমে তাদের মনে হয়েছিল হয়তো কোনো পাখি বা ছোট প্রাণী, যা হয়তো গাড়িতে চাপা পড়েছে। কিন্তু যখন তারা আরও কাছে গেল তখন দৃশ্যটা দেখে সকলের বুক হিম হয়ে গেল। মাটির উপরে পড়ে আছে একটা বিশাল পেঁচা। তার গা থেকে তখনও তাজা রক্ত চুইয়ে পড়ছে, মিশে যাচ্ছে মাটির সাথে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল পেঁচাটার চোখ। তার দুই চোখ যেন উপড়ে নেওয়া হয়েছে, কেবল দুটি গভীর গর্ত অবশিষ্ট। মনে হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে নির্মমভাবে তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে। পেঁচাটা এখনো অল্প অল্প কাঁপছে, যেন শেষ নিঃশ্বাসটা কোনো অলৌকিক বলে নিজের বুকে জমিয়ে রেখেছে। মুহূর্তেই নাচ গান হই হুল্লোড় সব থেমে গেল। যে বরযাত্রীরা কয়েক মুহূর্ত আগেও হাসিতে ফেটে পড়ছিল, তাদের মুখে এখন আতঙ্কের ছাপ। কেবল ঝিঁঝি পোকার ডাক আরও তীব্র বলে মনে হলো। বরযাত্রীদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ছিল গদাই কাকা। তার বয়স 50 পেরিয়েছে। গ্রামের অনেক উত্থান পতনের সাক্ষী সে প্রথমেই নীরবতা ভাঙল। এ কি রে বাবা, পেঁচা, তাও আবার মাঝ রাস্তায়? গদাই কাকা বলল। রবিন, যে একটু বেশি সাহসী, এগিয়ে গিয়ে পেঁচাটাকে দেখতে গেল। ধুত্তর, আরে এটা তো সামান্য একটা মরা পেঁচা, এতে আবার কি হবে? কিন্তু গদাই কাকা তাকে ধমকে দিলেন। ছুঁয়ো না রবিন, ছুঁয়ো না, এ অশুভ, এ খুব অশুভ লক্ষণ। হরেনের পিসিমশাই, যিনি একটু আধ্যাত্মিক প্রকৃতির ছিলেন, তার কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, পেঁচা তো দেবী লক্ষ্মীর বাহন, আর তার এমন অবস্থা, দাও আবার বিয়ের বরযাত্রীর সামনে, এ যে বড় খারাপ লক্ষণ। একজন প্রবীণ ঢাকি, যে এতদিন ধরে বিয়েতে ঢাক বাজিয়ে আসছে, তার শরীর কাঁপছিল। সে ঢাকটা নামিয়ে রেখে প্রায় ফিসফিস করে বলল, বাবা, এ আমি জীবনে দেখিনি। বরের যাত্রায় এমন জিনিস দেখা অমঙ্গল ছাড়া তো আর কিছু নয়। চোখ উপড়ানো পেঁচা, এ নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। আরেকজন বরযাত্রী ভীত কণ্ঠে বলল, গ্রামে শুনেছি নিশি নাকি মানুষের চোখ তুলে নেয়, তাহলে কি? তার কথা শেষ হলো না। গদাই কাকা মাথা নাড়লেন। না না, নিশি মানুষের গলায় ডাকে, তবে এমন বিভৎস মৃত্যু, কোনো অশুভ শক্তি এর পেছনে আছে। নবীনচন্দ্র মুখুজ্জে, যিনি এতক্ষণ কিছুটা নিশ্চুপ ছিলেন, এবার এগিয়ে এলেন। তার মুখেও চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, তোমরা তোমরা এসব কি বলছো? কুসংস্কার। একটা পেঁচা মোড়ে পড়ে আছে, তাকে নিয়ে এত নাটক করছো কেন? রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার করো, আমরা যাব। তবে তার গলাতেও আগের মতো জোর ছিল না। কিন্তু বরযাত্রীদের চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। কেউ আর নাচতে বা গাইতে সাহস পাচ্ছিল না। সানাইয়ের সুর কেমন যেন করুণ হয়ে গেল। ঢাকের বাদ্যি মন্থর এবং অনিয়মিত। পেঁচাটাকে পাশ কাটিয়ে তারা সাবধানে এগিয়ে চলল।
কিন্তু সকলের মনেই এক অলক্ষ্যে ভয় বাসা বাঁধল। এই বীভৎস দৃশ্য যেন বিয়ের আনন্দের উপর এক কালো ছায়া ফেলে দিল। বিয়ের লগ্ন তখন বেশ গভীর। বিলাসপুর গ্রামের অধিকারী বাড়িতে সানাইয়ের সুর ভেসে আসলেও মুখুজ্জে বাড়ির বরযাত্রীদের মনে একটা চাপা আতঙ্ক গ্রাস করেছিল। প্যাঁচাটার বীভৎস দৃশ্য যেন তাদের মন থেকে কিছুতেই মুছছিল না। তবু লোকলজ্জার ভয়ে এবং নবীনচন্দ্র মুখুজ্জের কড়া নির্দেশনায় বিয়ের সব আচার অনুষ্ঠান কোনো মতে সম্পন্ন হল। কিন্তু অশুভ ইঙ্গিতগুলো যেন পিছু ছাড়ছিল না। মন্ত্রপাঠের সময় বারবার প্রদীপ নিভে যাচ্ছিল। পুরোহিত মশাই বিরক্ত হয়ে বারবার তা জ্বালাচ্ছিলেন। এ কেমন গো মশাই, বাতাস নেই অথচ প্রদীপ বারবার নিভে যায়। তিনি বিরক্তি নিয়েই বলছিলেন। হরেনের মায়ের দেওয়া শাঁখা পরানোর সময় মালিনীর হাত থেকে দুবার শাঁখা ফসকে পড়ল, ঝনঝন করে উঠল মেঝেতে। তৃতীয়বারে কোনো মতে সেটা পরানো গেল। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল সিঁদুর পরানোর সময়। হরেন যখন মালিনীর সিঁথিতে সিঁদুর দিচ্ছিল তখন হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া এসে পড়ল, আর মালিনীর কপালে সিঁদুর সামান্য সময়ের জন্য যেন কালো হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো রক্তিম সিঁদুর নয়, যেন গাঢ় কালো কিছু। পরক্ষণেই আবার রক্তিম আভা ফিরে এলো। উপস্থিত সবাই ব্যাপারটা খেয়াল করেনি, কিন্তু গদাই কাকা আর হরেনের পিসে মশাই একে অপরের দিকে তাকালেন। তাদের মুখে এক অজানা শঙ্কার ছায়া। নবীনচন্দ্র অবশ্য এসব দিকে নজর দিচ্ছিলেন না। তিনি কেবল তাড়াতাড়ি করে বিয়ের পাট চুকিয়ে বাড়ি ফিরতে চাইছিলেন। মনে মনে বলছিলেন, শুভ কাজটা হয়ে যাক, তারপর তারপর সব ঠিক হয়ে যাবে, একদম সব ঠিক হয়ে যাবে। বিয়ে শেষে নতুন বউ মালিনীকে নিয়ে মুখুজ্জে বাড়ির পথে রওনা হলো বরযাত্রীরা। আগের সেই উচ্ছ্বাস আর উল্লাস ছিল না। পথ জুড়ে এক চাপা নিস্তব্ধতা। সন্ধে প্রায় গড়িয়ে রাত নেমেছে। আকাশে মেঘের আনাগোনা। তারাদের দেখা নেই, কেবল বরযাত্রীদের হাতে থাকা লণ্ঠনের আলো আঁধার চিরে পথ দেখাচ্ছিল। যখন তারা সেই ভয়ঙ্কর বাঁশবাগান আর জঙ্গলের পথ পেরিয়ে এলো তখন যেন সবার মনেই একটু স্বস্তি ফিরল। কিন্তু সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। মুখুজ্জে বাড়িতে যখন নতুন বউকে বরণ করার পালা, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির দোরগড়ায় এসে মালিনী যখন আলতা পরা পায়ে উঠোনে পা রাখল তখন বাড়ির মহিলারা উলুধ্বনি দিয়ে উঠল। কিন্তু প্রথম কয়েকটা পদচিহ্ন স্বাভাবিক রক্তিম দেখা গেলেও শেষ পদচিহ্নগুলো কেমন যেন গাঢ় খয়েরি, প্রায় কালো রঙের হয়ে গেল। বকুল রানী দেবী, যিনি সস্নেহে পুত্রবধূকে বরণ করছিলেন, তিনি এই দৃশ্য দেখে থমকে গেলেন। তার পাশের এক প্রতিবেশী মহিলা ভয়ে ভয়ে বলল, বৌমা, তোমার পায়ে কি মাটি লেগেছে? মালিনী মাথা নাড়ল। না শাশুড়ি মা, আমি তো দেখছি না। নবীনচন্দ্র এগিয়ে গেলেন। কি 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 হচ্ছে এসব? হ্যাঁ, তোমরা তোমরা কেন এসব খুঁটি নাটি নিয়ে গোলমাল করছো? বৌমা বৌমা ভেতরে আসুক। তার গলায় বিরক্তি স্পষ্ট। বউ ভাতের দিন ছিল আরও বেশি অস্বাভাবিক। সকালে মালিনী যখন দুধ গরম করছিল তখন হঠাৎ দুধের বাটিটা নিজে থেকেই উনুনের উপর গড়গড় করে ঘুরতে শুরু করলো। এক ঝলকে দুধের মধ্যে যেন কালো একটা কিছু ভেসে উঠল।
তারপর সেটা উধাও হয়ে গেল। পর মুহূর্তেই ঘটল আর এক কাণ্ড। বাটির দুধ টকবক করে ফুটতে শুরু করলো, আর দেখতে দেখতে পুরো দুধটা পুড়ে কালো হয়ে গেল, এমনভাবে যেন কেউ ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে। পুরো রান্নাঘর উৎকট পোড়া গন্ধে ভরে গেল। বকুল রানী দেবী রান্নাঘরে ছিলেন না। তিনি যখন এলেন, পোড়া গন্ধ পেয়ে আঁতকে উঠলেন। তিনি বললেন, কি রে বৌমা, এসব কি করলি? মালিনী তখন অবাক হয়ে বাটির দিকে তাকিয়েছিল। আমি আমি জানি না শাশুড়ি মা, নিজের থেকেই এমন হলো। তার গলা কাঁপছিল। নিজেই এমন হলো মানে? উনুন কি খুব বেশি জ্বালাচ্ছিলি? না, আমি তো আজ কমিয়েই দিয়েছিলাম। বকুল রানী দেবী ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না, কিন্তু তার মন খুঁতখুত করতে লাগলো। এই বাড়িতে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কয়েকদিন পর বাড়ির দৈনন্দিন কাজ নতুন বউয়ের হাতে এসে পড়ল। একদিন মালিনীর দায়িত্ব ছিল রাতের রান্না করা। হরেন আর তার বাবা মাঠে গিয়েছিল। বকুল রানী দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে কেবল নতুন বউ আর বাড়ির পুরনো কাজের লোক ছিল। মালিনী রান্নাঘরে উনুনের পাশে বসেছিল। মাটির উনুনে কাঠ পুড়িয়ে রান্না হচ্ছিল। বকুল রানী দেবী মন্দির থেকে ফিরে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। পুত্রবধূকে দেখতে পেলেন উনুনের সামনে। তিনি ভাবলেন, আহা, নতুন বউ একা একা রান্না করছে। তিনি হাসি মুখে এগিয়ে গেলেন। কি রে বৌমা, রান্না কত দূর হলো? বকুল রানী দেবী প্রশ্ন করলেন, কিন্তু মালিনীর কোনো সাড়া শব্দ নেই। সে যেন উনুনের আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, যেন কোনো ঘোরের মধ্যে রয়েছে। তার মুখে কেমন যেন এক অস্বাভাবিক কাঠিন্য। বকুল রানী দেবী অবাক হলেন। বৌমা, এ বৌমা, কি হয়েছে রে তোর? কথা বলছিস না কেন? তিনি মালিনীর আরও কাছে এলেন। তখন তিনি যা দেখলেন তাতে তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। মালিনীর মুখে এক অদ্ভুত হাসি লেগে আছে, যা মোটেও স্বাভাবিক নয়। তার চোখ দুটো যেন উনুন থেকে ঠিকরে আসা আগুনের লাল আভায় আরও বেশি জ্বলজ্বল করছে। হঠাৎ করেই উনুনের আগুনের শিখা ফটফট শব্দ করে ফুট করে বেড়ে গেল। এক বিশাল অগ্নিশিখা যেন উনুন থেকে লাফিয়ে উঠল। বকুল রানী দেবী ভয়ে চিৎকার করে উঠলেন, ওরে বাবা রে, এ কি বৌমা, ও বৌমা! পর মুহূর্তেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তিনি। সেই বিশাল অগ্নিশিখা মালিনীর মুখের ওপর আছড়ে পড়ল, আর দেখতে দেখতে মালিনীর গোটা মুখে যেন আগুন লেগে গেল। আগুনের হলকা আর চুল তার মুখ ঝলসে দিচ্ছিল। ও মা গো! বকুল রানী দেবী আর্তনাদ করে উঠলেন, বৌমা, কি হলো রে তোর? তিনি দিশেহারা হয়ে হাতের কাছে থাকা জলের বালতি নিয়ে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু তার হাত যেন অবশ হয়ে গিয়েছিল। তিনি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। সেই অগ্নিশিখার মধ্যেই তিনি এক বিভৎস দৃশ্য দেখলেন। আগুনের লেলিহান শিখার মধ্যে মালিনীর মুখটা পুড়ে ঝলসে গেছে। মাংসপেশি পুড়ে গিয়ে তার মুখের ভিতরের হাড়গুলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন একটি জীবন্ত কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে আছে। চোখের কোটরে শুধু অন্ধকারের গহ্বর।
সেই বীভৎস চেহারা দেখে বকুল রানী দেবী চিৎকার করে উঠলেন। তার শরীর কাঁপছিল, তিনি পড়ে যাওয়ার উপক্রম হলেন। তিনি কোনো মতে বিড়বিড় করে বললেন, কিন্তু তার চোখ আরো বড় বড় হয়ে গেল যখন তিনি দেখলেন সেই ঝলসে যাওয়া মুখের উপর যেন মুহূর্তে নতুন চামড়া গজিয়ে উঠছে। পুড়ে যাওয়া স্থানগুলো নিমেষে স্বাভাবিক হয়ে গেল, মাংসপেশি ফিরে পেল এবং এক মুহূর্ত আগেও যে হাড়গোড় দেখা যাচ্ছিল তা অদৃশ্য হয়ে গেল। মালিনীর মুখ আবার আগের মতোই সতেজ সুন্দর দেখাচ্ছে, যেন কিছুই হয়নি। মালিনী এবার বকুল রানী দেবীর দিকে ঘুরে তাকালো, তার মুখে সেই অস্বাভাবিক হাসি লেগে আছে। কি হয়েছে শাশুড়ি মা, অমন ভয় পেয়ে গেলে কেন? তার কণ্ঠস্বরে যেন কোনো বিকার নেই। বকুল রানী দেবীর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, তিনি কেবল চোখ বড় বড় করে মালিনীর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো এই তার পুত্রবধূ নয়, এ নিশ্চয়ই অন্য কেউ। বাড়িতে তাদের একটি আদরের পোষা বিড়াল ছিল, নাম মিনি। কালো রঙের তুলতুলে সেই বিড়ালটা সারা বাড়ি ঘুরে বেড়াতো, সবার পায়ে পায়ে ঘুরতো, আদর খেত। কিন্তু যেদিন থেকে নতুন বউ মালিনী এ বাড়িতে এসেছে সেদিন থেকেই মিনি বিড়ালটা মালিনীর ধারে কাছেও ঘেঁষতে চাইতো না। প্রথমে তাদের মনে হয়েছিল হয়তো নতুন মানুষ দেখে বিড়ালটা ভয় পাচ্ছে, বা নতুন বউয়ের গন্ধটা তার পছন্দ নয়। আহা, দেখো না মিনি না কেমন যেন বউটার কাছে যেতে চাইছে না। হরেন বলতো, মালিনী মৃদু হাসত। থাক, বেচারা ভয় পাচ্ছে বোধহয়। কিন্তু একদিন দুপুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হরেন এবং নবীনচন্দ্র মাঠ থেকে ফিরেছেন, বকুল রানী দেবী রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ নবীনচন্দ্র বারান্দায় পা রেখেই থমকে গেলেন। এ কি রে মিনি? তিনি চিৎকার করে উঠলেন। বকুল রানী দেবী এবং হরেন ছুটে এলো। তারা দেখল বাড়ির মাঝখানে বারান্দায় মিনি বিড়ালটা রক্তশূন্য অবস্থায় পড়ে রয়েছে। তার চোখ দুটো খোলা, স্থির, কিন্তু প্রাণহীন। সারা গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু শরীরের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে। বিড়ালটা কেমন যেন চুপসে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে। হরেন ভয়ে ভয়ে মিনিকে তুলে নিল। বাবা, ও বাবা, এটা কি হলো গো? এ একদম তো রক্ত নেই যেন শরীরে। নবীনচন্দ্র বিড়ালটাকে উল্টে পাল্টে দেখলেন, তার মুখেও এখন আতঙ্ক। এ তো যেমন শুকনো কাঠ, রক্ত গেল কোথায়? বকুল রানী দেবী হাত জোর করে বললেন, মা শীতলা, এ কি অঘটন ঘটলো বলো তো? কে করলো এমন কাজ? ও মা, মা! হরেন তখনই মালিনীর দিকে তাকালো। মালিনী তখন বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল তাদের দিকে তাকিয়ে। তার মুখে সেই মিষ্টি হাসিটা তখনও লেগে আছে, কিন্তু হরেনের চোখে সেই হাসিটা এখন আর স্বাভাবিক বলে মনে হলো না। তার মনে হলো মালিনীর চোখ দুটো যেন মেনির নিষ্প্রাণ চোখের মতো স্থির, কেমন যেন গভীর এবং অচেনা। রক্ত নেই, কোনো আঘাতও দেখছি না। এ তো মানুষের কাজ নয় যেন। তার গলা কাঁপছিল। নবীনচন্দ্র মুখে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুন না কেন, মেনির এই অস্বাভাবিক মৃত্যু তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে তুলেছিল। তিনি নিশ্চিত ছিলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। কয়েকদিন পরের কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দিনের শেষ আলো
ম্লান হয়ে আসছে। নবীনচন্দ্র মুখুজ্জে বারান্দায় বসে সন্ধ্যা তারার দিকে তাকিয়েছিলেন। চা খাওয়ার একটা প্রবল ইচ্ছে জাগলো তার মনে। তিনি ভাবলেন নতুন বউকে একটু ডেকে বলেন, বৌমা, এক কাপ চা বানিয়ে দাও তো। তিনি মালিনীর ঘরের দিকে পা বাড়ালেন। দরজাটা অল্প খোলা ছিল, ভেতরে উঁকি দিলেন তিনি। মালিনী ঘরের ভিতরে খাটের পাশে মেঝেতে বসে আছে, তার পিঠ নবীনচন্দ্রের দিকে। তার কালো কুচকুচে লম্বা চুলগুলো খোলা, পিঠ বেয়ে নিচে নেমে গেছে। সন্ধ্যার আবছা আলো আধারিতে মালিনীকে দেখতে অদ্ভুত লাগছিল। নবীনচন্দ্র ভাবলেন সন্ধ্যার সময় মেয়েদের এভাবে খোলা চুলে থাকা ভালো নয়। তিনি গলা খাকারে দিলেন, বৌমা, কি কি করছো তুমি? সন্ধে হয়ে গেল, খোলা চুলে এভাবে থেকো না। মালিনী আস্তে আস্তে ঘাড় ঘোরালো। নবীনচন্দ্র যা দেখলেন তাতে তার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো চমকে উঠল। মালিনীর চোখ দুটো সে এক অদ্ভুত স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। সেই দৃষ্টিতে যেন কোনো আবেগ নেই, কেবল এক নিষ্পৃহ পাথরের মতো শূন্যতা। সেই শূন্যতার গভীরে যেন লুকিয়ে আছে এক অকথ্য অন্ধকার। তার মুখে এক বিচিত্র ক্লেশহীন হাসি লেগে রয়েছে এখনো, যা মোটেও স্বাভাবিক মানুষের হাসি নয়। মনে হলো সে যেন তাকে দেখছে না বা তার কথা শুনছে না, বরং তার ভিতরের আত্মাকে ছিঁড়ে দেখছে। নবীনচন্দ্রের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চায়ের কথা তো দূরের কথা, তার মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। মনে হলো তার সমস্ত কথা গলার ভেতর দিয়ে আটকে গেছে। তিনি এক পা দুপা করে পিছিয়ে এলেন। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না, প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলেন। বারান্দায় এসে তার বুকের ভিতরটা যেন ধুকধুক করে উঠল। তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তিনি হাঁপাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তার পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, আপনি কিছু বলছেন? নবীনচন্দ্র চমকে উঠলেন। তার মাথা ঘুরছিল। তিনি দেখলেন তার ডান পাশেই মালিনী দাঁড়িয়ে আছে। সেই একই মিষ্টি হাসি তার মুখে, চোখে কোনো অস্বাভাবিকতা নেই। সে স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছে। নবীনচন্দ্রের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তুমি এখানে? তিনি আমতা আমতা করে বললেন, তো তোমাকে তো আমি ঘরের মধ্যে। হ্যাঁ? তার কথা শেষ না হতেই মালিনী বলল, আমি তো এইমাত্র পুকুর ঘাট থেকে এলাম বাবা, আপনি কি আমাকে ডাকছিলেন? নবীনচন্দ্র কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেলেন। তিনি দ্রুত ঘরের দরজার দিকে তাকালেন। ঘরের ভেতরে খাটের পাশে সত্যিই কেউ নেই। ঘরটা ফাঁকা। তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। তিনি কি ভুল দেখেছেন? কিন্তু তার স্মৃতিতে সেই মলিনীর বিভৎস দৃষ্টি, সেই পাথরের মতো সাদা চোখ আর ক্লেশহীন হাসিটা যেন জ্যান্ত হয়ে উঠল। তিনি আর কিছু না বলে তড়িঘড়ি নিজের ঘরে চলে এলেন। রাতে নবীনচন্দ্র আর বকুল রানী দেবী নিজেদের ঘরে বসে ফিসফিস করে কথা বলছিলেন। বকুল রানী দেবী শঙ্কিত মুখে বললেন, আমারও তো মনে হচ্ছে বৌমার মুখ পুড়ে গিয়ে আবার ঠিক হয়ে গেল। আর মিনি বিড়ালটার ওই দশা, এ তো স্বাভাবিক নয় গো। আজ দুপুরেও রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কাক মরে পড়ে আছে। দুদিন আগে উঠোনের কোণে একটা চড়ুই পাখি মরেছিল, রক্ত নেই। নবীনচন্দ্র দীর্ঘশ্বাস ফেললেন। বকুল রানী দেবী কাঁদতে শুরু করলেন। আমার ছেলেটার কি হবে গো? ও
ও তো এসব বিশ্বাসই করে না, আমাদের কথা তো শুনবেই না। তাদের একমাত্র ভরসা হরেন। রাতে তারা হরেনকে সব ঘটনা খুলে বলল। মায়ের পড়ে যাওয়া প্যাঁচেটার অশুভ ইঙ্গিত, মালিনীর মুখে আগুনের ঘটনা, মিনির মৃত্যু এবং নবীনচন্দ্রের আজকের অভিজ্ঞতা। তারা ভেবেছিল ছেলে সব শুনে ভয় পাবে এবং দ্রুত কোনো ব্যবস্থা নেবে, কিন্তু হরেন সব শুনে প্রথমে হো হো করে হেসে উঠল। আহা, তোমরা কি বলছো মা? আর বাবা তুমিও? এসব তো কুসংস্কার। মা হয়তো পড়ে গিয়েছিলেন, আর তাতে তোমরা ভূত পেতনি দেখছো অমনি। পেঁচাটা হয়তো কোনো অসুস্থতার কারণে মরে গেছে, আর বিড়াল ও তো এমনিই মরেছে হয়তো। আর বাবার যেটা হয়েছে ওটা হয়তো মনেরই ভুল। মালিনী ঘরে ছিল না, আর তুমি হয়তো অন্ধকারে ভুল দেখেছো। নবীনচন্দ্র হতাশ হয়ে বললেন, আমার মনের ভুল? তুমি বলছো আমার মনের ভুল? আমি কি পাগল হয়ে গেছি? আরে না না, বাবা কেন পাগল হতে যাবেন? কিন্তু এসব গল্প কথা, এসব সত্যি নয়। আর মালিনীর মুখ পুড়ে দেওয়ার ব্যাপারটা, সেটা হয়তো আগুনের আঁচে ঝলসে গিয়েছিল, আর তুমি অন্ধকারে বেশি দেখে ফেলেছো। ওর তো কিছুই হয়নি। নবীনচন্দ্র আর বকুল রানী দেবী হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। রাত অনেক হয়েছে। হরেন নিজের ঘরে এসে দেখল মালিনী পাশ ফিরে ঘুমোচ্ছে। দিনের সব ঘটনার কথা মনে পড়ল তার মা বাবার আতঙ্কিত মুখ, বাবার অদ্ভুত গল্প। হরেন হাসল। বউয়ের মুখ পুড়বে, আবার ঠিকও হয়ে যাবে, রক্ত শূন্য বিড়াল। সে হাসতে হাসতেই বউয়ের দিকে ফিরল। ও মালিনী, শোনো না, বাবা আর মা কি সব অদ্ভুত গল্প বলছে, শোনো, শুনলে তুমিও হাসবে। মালিনী কোনো সাড়া দিল না। সে পাশ ফিরে ঘুমাচ্ছিল। হরেন তাকে একটু জাগানোর জন্য তার পিঠের উপর হাত রাখল, কিন্তু যেই না তার হাত মালিনীর পিঠে স্পর্শ করল, তার সমস্ত শরীর হিম হয়ে গেল। মালিনীর শরীর অসম্ভব ঠান্ডা, যেন বরফ ছোঁয়া। এমন ঠান্ডা যে মনে হলো একটা মৃতদেহকে ছুঁয়েছে সে। হরেন দ্রুত হাত সরিয়ে নিল। তার বুকের ভেতরটা ধুকধুক করছিল। এমন ঠান্ডা, সে ভয়ে ভয়ে আবার হাত দিল। হ্যাঁ, অসম্ভব ঠান্ডা। তার থেকেও ভয়ঙ্কর যেটা, হরেন খেয়াল করল যে মালিনীর মাথার চুল থেকে টপটপ করে জল গড়াচ্ছে। সেই জল গড়িয়ে বিছানা ভিজিয়ে দিচ্ছে, বালিশের তলাও ভেজা। আর সেই জলের সাথে মিশে একটা পুকুরের পচা জলের মতো বিশ্রী গন্ধ ভেসে আসছে। কেমন যেন শ্যাওলা মেশানো পচা পাতার দুর্গন্ধ। মনে হলো এই মাত্র যেন মালিনী কোনো গভীর নোংরা পুকুর থেকে উঠে এসেছে। হরেন এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। মালিনী, এই মালিনী! সে এবার আরো জোরে ডাকল। তার গলায় তখন ভয় স্পষ্ট। মালিনী ধীরে ধীরে পাশ ফিরল। হরেন যা দেখল তাতে তার সমস্ত শরীরের রক্ত যেন এক মুহূর্তে জমাট বেঁধে গেল। মালিনীর চোখ দুটো, তার সুন্দর বাদামি চোখের বদলে এখন তার চোখগুলো যেন পাথরের মতো সাদা, সম্পূর্ণ সাদা। চোখের মণি বা তারার কোনো চিহ্ন নেই, কেবল দুটি শ্বেত শুভ্র নিষ্প্রাণ গর্ত। আর সেই সাদা চোখের নিচে তার মুখে লেগে আছে সেই ক্লেশহীন হাসি। সেই হাসি আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছে সেই সাদা চোখের কারণে। মনে হলো সে যেন তাকে নিয়ে উপহাস করছে। হরেনের গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। সে বিছানার উপর থেকে ছিটকে নামল। তার মনে হলো সে যেন একটি জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে। এটা তার বউ নয়, এ কোনো মানুষ নয়।
এ কোনো মানুষ নয়। তার চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে অশরীরী, বিভীষিকাময়। সারা রাত হরেন আর ঘুমাতে পারল না। ভয়ে তার সারা শরীর কাঁপছিল। পরদিন সকালে সে উঠে দেখল মালিনী স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে। এরপর তার অবিশ্বাসের এই ঘোর বেশি দিন আর টিকল না। কয়েকদিন পর মাঝরাতে হরেন বাথরুমে যাচ্ছিল। যাওয়ার পথে দেখল মালিনী তাদের বাইরের দিকের খোলা বারান্দায় একা একা দাঁড়িয়ে রয়েছে। গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হরেন ভাবল, এই অসময়ে ও বাইরে গিয়ে কি করছে? সে মালিনীর দিকে এগিয়ে গেল। মালিনী, এই মালিনী, এই এত রাতে বাইরে কি করছো মালিনী? হরেন ডাকল। মালিনী কোনো সাড়া দিল না। সে সামনের দিকে তাকিয়েছিল, তার পিঠ হরেনের দিকে। হরেন কাছে যেতেই দেখল মালিনীর চুলগুলো খোলা, রাতের বাতাসে দুলছে, আর তার পায়ের কাছে মাটির উপর একগুচ্ছ সাদা ফুল পড়েছিল। সেগুলোকে দেখতে শাপলার মতো লাগছিল, কিন্তু এই গভীর রাতে কোথা থেকে এলো এই ফুল? হরেন ফুলগুলো হাতে নিতে যেতেই দেখল ফুলগুলো থেকে পচা জলের গন্ধ আসছে, যেমনটা আগের রাতে তার বিছানায় পেয়েছিল। সে ভয় পেয়ে হাত সরিয়ে নিল। ঠিক তখনই মালিনী হাসল। সে হাসছিল, কিন্তু তার হাসিটা যেন মানুষের হাসি নয়, বরং এক অদ্ভুত তীক্ষ্ণ হিসহিসে শব্দ। আর তার পাশেই বারান্দার কোণে রাখা জলের বালতিটা নিজে থেকেই উল্টে গেল। আর সেই নোংরা পচা জল মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই জলের গন্ধে হরেন বমি করে ফেলল। মালিনী এবার ধীরে ধীরে হরেনের দিকে ঘুরল। তার মুখে সেই ক্লেশহীন হাসি। এইবার হরেন আর কোনো সন্দেহ করল না। সে চিৎকার করে উঠল ভয়ে। মালিনী কোনো উত্তর দিল না, কেবল হাসতে লাগলো। আর সেই হাসির শব্দে হরেনের কানে তালা লেগে গেল। সে দেখল মালিনীর হাতের নখগুলো যেন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, আর ত্বক আরো ফ্যাকাশে হয়ে গেছে। হরেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারল তার মালিনী আর তাদের মধ্যে নেই। এক অশুভ শক্তি তার স্ত্রীর শরীরটা দখল করে নিয়েছে। নবীনচন্দ্র আর বকুল রানী দেবী তখন নিজেদের ঘরে বসে কপালে হাত দিয়েছিলেন। হরেনের চোখের সামনে যা ঘটে গেল তাতে তার ঘোর এখনো কাটেনি। সে নিজেকে বারবার বোঝাতে চাইছিল হয়তো এইসব তার মনের ভুল, দুশ্চিন্তার ফল। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই এক অচেনা লোক এসে হাজির হলো মুখুজ্জে বাড়িতে। লোকটি বেটে খাটো, পরনে গেরুয়া বস্ত্র, কপালে রক্তচন্দনের তিলক। তার চোখ দুটো তীক্ষ্ণ, স্থির। তাকে দেখে বাড়ির সবাই একটু অবাকই হলো। লোকটা কোনো ভূমিতা না করে সরাসরি নবীনচন্দ্রের সামনে এসে দাঁড়ালো। মুখুজ্জে মশাই, আপনার বাড়ির নতুন বৌমা কেমন আছে? লোকটা শান্ত কণ্ঠে প্রশ্নটা করল, কিন্তু তার শান্ত স্বরে এক অমোঘ কর্তৃত্ব ছিল। আমার নাম রঘুবীর, আমি তারণতান্ত্রিকের শিষ্য। তারণতান্ত্রিককে চেনেন তো? ওই যে
পাশের গ্রামের পানাপুকুরের ধারে যা আখড়া? তারণতান্ত্রিকের নাম শুনে নবীনচন্দ্র আর বকুলরানী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারণতান্ত্রিককে কে না চেনে? তার অলৌকিক ক্ষমতা, তার তন্ত্র সাধনার কথা গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে আছে। রঘুবীর এবার একটু গম্ভীর হয়ে বলল, কদিন ধরে আমাদের আখড়ায় বড় অস্থিরতা। পানাপুকুরের ধারে যেই পুরনো বটগাছটা, যেখানে একটা শাঁকচুন্নি বাসা বেঁধেছিল, কদিন ধরে তাকে আর সেখানে দেখা যাচ্ছে না। তান্ত্রিক মশাই বুঝতে পারছিলেন না সে কোথায় উধাও হলো। কিন্তু আমাদের বৌমার সাথে এর কি সম্পর্ক? বকুলরানী দেবী ভয়ে ভয়ে প্রশ্ন করলেন। রঘুবীর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের ছেলের বিয়ের আগের দিন তান্ত্রিক মশাই সেই শাকচুন্নিকে বটগাছ থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন। সে প্রায় ধরা পড়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে সেখান থেকে পালায়। কোথায় গেল কেউ কিছু বুঝতে পারেনি। এখন আমাদের মনে হচ্ছে সে আপনাদের বাড়ির নতুন বৌমার মধ্যেই আশ্রয় নিয়েছে। হরেন এতক্ষণ চুপ করে শুনছিল, এবার সে ভয়ে ভয়ে বলে উঠল, এসব কি বলছেন আপনারা? আমার আমার মালিনীকে শাকচুন্নিতে ধরেছে। তার চোখে অবিশ্বাস আর রাগ। রঘুবীর তার দিকে তাকালো। ও, আমার কথা মিথ্যা মনে হচ্ছে? ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখা যাক। যদি আপনার বৌমার শরীরে সত্যিই শাকচুন্নি থাকে, তাহলে এই সুপারি দিয়েই পরীক্ষা হয়ে যাবে। এই বলে তার ঝুলি থেকে একটি ছোট বাদামি রঙের সুপারি বের করল। সুপারিটা দেখতে সাধারণ হলেও তারণতান্ত্রিকের মন্ত্রপুত এই সুপারিতে এক অদ্ভুত শক্তি ছিল। এই সুপারিটা আপনার বৌমার গায়ে স্পর্শ করান। যদি তার রং কালো হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার বৌমার ভেতরেই সেই শাকচুন্নি লুকিয়ে আছে। রঘুবীর শান্তভাবে বলল। হরেন প্রথমে ইতস্তত করল, তার মন মানছিল না। অবশেষে সে এক দীর্ঘশ্বাস ফেলে সুপারিটা রঘুবীরের হাত থেকে নিল। মালিনী তখন পাশের ঘরে ছিল। হরেন ভয়ে ভয়ে তার ঘরের দিকে পা বাড়ালো। তার হাত কাঁপছিল, বুকের ভেতরটা যেন ঢাকের মতো বাজছিল। দরজার বাইরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করল সে। একটা প্রবল দ্বিধা তাকে গ্রাস করছিল। সে কি পারবে এই পরীক্ষা করতে? যদি সত্যি প্রমাণিত হয় তার প্রিয়তম স্ত্রী যদি এক অশুভ শক্তিতে পরিণত হয়, তাহলে সে কি করবে? কিন্তু কৌতূহল এবং অজানার প্রতি ভয় তাকে ভিতরে ঠেলে দিল। সে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। মালিনী খাটে বসে চুল আঁচড়াচ্ছিল। তার মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। কি হয়েছে গো, তুমি এমন ঘামছো কেন? মালিনী প্রশ্ন করল। তার কণ্ঠস্বর স্বাভাবিক, মধুর। হরেনের বুকটা ধরপড় করছিল। না না, কিছু না, এমনি। সে সুপারিটা পিছনে লুকানোর চেষ্টা করছিল। মালিনী একটু বাঁকা চোখে তাকালো। ওটা কি তোমার হাতে? লুকোচ্ছ কেন? হরেন এক গভীর শ্বাস নিল। না, এটা কিছু না গো, তুমি একটু এদিকে এসো তো। সে প্রায় কম্পিত হাতে সুপারিটা মালিনীর দিকে বাড়ালো। তার হাত কাঁপছিল। মালিনী এগিয়ে এলো। হরেন যখনই সুপারিটা তার হাতে ছুঁয়ে দিল, মুহূর্তের মধ্যে সেই বাদামি সুপারিটা কালচে হয়ে গেল, যেন কয়লা। সুপারির রং এতটাই গাঢ় হয়ে গিয়েছিল যে মনে হলো সেটার মধ্যে যেন সমস্ত অন্ধকার শুষে নেওয়া হয়েছে। হরেনের হাত থেকে সুপারিটা ফুসকে নিচে পড়ে গেল আর সশব্দে মেঝেতে গড়িয়ে গেল। হরেন আর কিছু দেখতে পেল না। তার মাথা ঘুরছিল। তার মালিনী, তার প্রিয় মালিনী এখন আর সে নেই। তার শরীরে বাসা বেঁধেছে এক অশুভ আত্মা। সেই মুহূর্তে মালিনীর মুখের সেই মিষ্টি হাসিটা ধীরে ধীরে বিকৃত হতে লাগলো। তার চোখ দুটো
আবার সেই পাথরের মতো সাদা হয়ে গেল। মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল, আর এক ভয়ঙ্কর কর্কশ হাসি ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। মনে হলো মালিনীর কণ্ঠ থেকে নয়, যেন এক বিকৃত পুরুষের কণ্ঠস্বর বেরিয়ে আসছে। এই তো তোরা বললে এটা লুকিয়ে রেখেছিলেন। মালিনীর মুখ দিয়ে সেই কর্কশ আওয়াজ বেরিয়ে এলো। হরেন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। সে তার মা বাবার দিকে তাকিয়ে কেবল মাথা নাড়ল। তার চোখে জল আর গভীর আতঙ্ক। রঘুবীর সব বুঝে গেল। সে মুখ গম্ভীর করে বলল, বুঝেছি, এবার তান্ত্রিক মশাইকে ডাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই তারণতান্ত্রিক স্বয়ং এসে উপস্থিত হলেন মুখুজ্জে বাড়িতে। তার চেহারা রঘুবীরের চেয়েও কঠোর, চোখে এক অপার্থিব দ্যুতি। তার পরনেও গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি সোজা মালিনীর ঘরের দিকে পা বাড়ালেন। হরেন আর তার বাবা মাকে অনুসরণ করলেন। মালিনী তখন ঘরের ভিতরে স্থির হয়ে বসেছিল। তার মুখ শান্ত দেখালেও তার চোখে সেই সাদা পাথরের মতো দৃষ্টি। তারণতান্ত্রিককে দেখা মাত্রই তার চোখ দুটো যেন ভয়ে কুঁচকে গেল। তার মুখ দিয়ে হিস হিস শব্দ বেরিয়ে এলো, যা সাপের ফুঁসফুসারির মতো শোনালো। বেরিয়ে আয় অপশক্তি, বেরিয়ে আয়। তারণতান্ত্রিক বজ্রকণ্ঠে বললেন। তার হাতে একটি ত্রিশূল, যা থেকে এক প্রকার আলো বিচ্ছুরিত হচ্ছিল। তুই এই পবিত্র দেহকে কলুষিত করেছিস, ওকে আর এখানে থাকতে দেব না, কিছুতেই না। মালিনীর শরীরটা কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে সেই কর্কশ আওয়াজ বেরিয়ে এলো, না, আমি যাব না। এটা আমার শরীর, এটা আমার আশ্রয়। এটা তোর আশ্রয় নয়। তুই তোর নোংরা শরীর নিয়ে এই পবিত্র দেহকে কলুষিত করেছিস। তারণতান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। চলে যা, চলে যা এখান থেকে। তার কণ্ঠস্বর গম্ভীর। প্রতিটি মন্ত্র যেন এক একটি আঘাত হানছিল শাকচুন্নির উপর। তার মন্ত্রের সাথে সাথে ঘরের মধ্যে এক ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেল। মালিনীর শরীরটা প্রবলভাবে কাঁপছিল, যেন তার ভিতরের শক্তিটা বেরিয়ে আসতে চাইছে। ঘরের আসবাবপত্রগুলো নিজে থেকেই নড়তে শুরু করলো। দেয়ালের ছবিগুলো নিচে পড়ে গেল। কাঁচের জিনিস ভেঙে চুরমার হলো। বাতাসে ধুলো উড়তে লাগলো। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি মালিনীর শরীরটাকে ঝাঁকাচ্ছে। মালিনীর মুখটা বিভৎসভাবে বিকৃত হয়ে গেল। তার চোখগুলো আরও বেশি সাদা হয়ে গেল, যেন জ্বলন্ত অঙ্গার। তার মুখ দিয়ে অদ্ভুত অমানসিক চিৎকার বেরোতে লাগলো, যেন অদৃশ্য কিছুর সাথে লড়াই করছে। তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। হরেন আর তার মা বাবা ভয়ে দূরে সরে যাচ্ছিল। তারা এমন দৃশ্য জীবনে কখনো দেখেনি। আমাকে ছাড়, আমি যাব না, আমি যাব না। মালিনীর কণ্ঠ থেকে সেই কর্কশ বেরোচ্ছিল। তারণতান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করে চলছিলেন। তার কপালে ঘামের বিন্দু চিকচিক করছিল। তিনি এক হাতে ত্রিশূল উঁচিয়ে ধরেছিলেন, আর অন্য হাতে একটি মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছিলেন মালিনীর দিকে। যখনই জল তার শরীর স্পর্শ করছিল, মালিনী যেন যন্ত্রণায় ছটপট করছিল। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। শাকচুন্নি বুঝতে পারল তারণতান্ত্রিকের সাথে এঁটে ওঠা সম্ভব নয়। সেই শরীর থেকে পালানোর চেষ্টা করল। মালিনীর শরীরটা অস্বাভাবিকভাবে হালকা হয়ে গেল, যেন তার ভিতরের কোনো কিছু বেরিয়ে যেতে চাইছে। সে ঘরের জানালার দিকে দ্রুত এগিয়ে গেল।
তার লক্ষ্য ছিল বাইরে পালিয়ে যাওয়া। এই কোথায় পালাচ্ছিস পিশাচি? হ্যাঁ, তারণতান্ত্রিক হুঙ্কার দিয়ে উঠলেন, ওকে আজ যেতে দেব না, কিছুতেই না। তিনি দ্রুত তার কোমরে গোঁজা অন্য একটি সুপারি বার করলেন। সেই সুপারিটা ছিল প্রথম সুপারির চেয়েও ছোট, কিন্তু তার শক্তি ছিল আরও অনেক বেশি। তারণতান্ত্রিকের হাতের ইশারায় মন্ত্রপাঠ করতে করতে সেই সুপারিটি ছুঁড়ে দিলেন শাকচুন্নির দিকে। যা তখন মালিনীর শরীর থেকে সবে বেরিয়ে আসছিল একটি আবঝা কালো ধোঁয়ার মতো। সুপারিটি বিদ্যুতের গতিতে শাকচুন্নিটির সেই আবছা অবয়বকে আঘাত করল এবং অলৌকিকভাবে শাকচুন্নির সেই ধোঁয়াটে অবয়ব নিজে নিজেই সেই ছোট সুপারিটার ভিতরে ঢুকে গেল। সুপারিটা মাটিতে পড়ে গেল এবং তারণতান্ত্রিক দ্রুত সেটিকে তুলে একটি লোহার বাক্সে পুরে দিলেন। বাক্সটি সশব্দে বন্ধ হল। মুহূর্তের মধ্যে মালিনীর শরীরটা নিস্তেজ হয়ে বিছানার ওপর লুটিয়ে পড়ল। তার চোখ স্বাভাবিক হয়ে এলো, মুখে সেই স্বাভাবিক মিষ্টি হাসিটা আবার ফিরে এলো, কিন্তু সে জ্ঞান হারিয়েছে। তারণতান্ত্রিক ক্লান্ত শ্বাস ফেললেন। তিনি নবীনচন্দ্র আর বকুল রানী দেবীর দিকে তাকালেন। আপনাদের বৌমা এখন নিরাপদ, এই অপশক্তি আর তার শরীরে নেই। তিনি বাক্সটা হাতে নিয়ে বললেন। হরেন দ্রুত মালিনীর দিকে ছুটে গেল, তার শরীর পরীক্ষা করল। মালিনী শান্তভাবে ঘুমোচ্ছিলেন। নবীনচন্দ্র তারণতান্ত্রিকের কাছে করজোরে দাঁড়ালেন। মহারাজ, এ কি করে হলো? কেন এই শাকচুন্নি আমার বৌমার শরীরে এলো? কেন? তারণতান্ত্রিক গম্ভীর মুখে বললেন, আপনাদের বৌমার বিয়ের আগের দিন এ যখন পানা পুকুরের ঘাটে স্নান করতে গিয়েছিল, তখন কিছুক্ষণের জন্য এই শাকচুন্নির চোখের আড়ালে পড়ে গিয়েছিল। শাকচুন্নি ওই বটগাছ থেকে বিতাড়িত হয়েই আশ্রয় খুঁজছিল, আর স্নান করার সময় ওই পুকুর ঘাটে আপনাদের বৌমার শরীরে ঢুকে পড়ে। নবীনচন্দ্র, বকুল রানী দেবী আর হরেন স্তব্ধ হয়ে গেল। তাদের মনে পড়ল সেই পুকুর আর সেই অস্বাভাবিক ঠান্ডা আর পচা জলের গন্ধের কথা। সব রহস্য যেন পরিষ্কার হয়ে গেল তাদের কাছে। তারণতান্ত্রিক বললেন, আপনাদের বৌমার কিন্তু কোনো দোষ নেই, আপনারা সাবধানে থাকবেন। এই শাকচুন্নিকে আমি অন্য স্থানে নিয়ে গিয়ে পুনরায় বন্দি করব। তিনি তাদের কাছ থেকে বিদায় নিলেন। মুখুজ্জে বাড়ি থেকে যেন এক বিশাল কালো মেঘ সরে গেল, কিন্তু তাদের মধ্যে কেউ খেয়াল করল না সদ্য জ্ঞান ফেরা মালিনীর ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি।